আহত মানুষদের তালিকা তৈরির কাজ এটা কি সমন্বয়কদের কাজ বা ছাত্রদের কাজ? অ্যাবসলিউটলি এটা সরকারের কাজ। রাজনীতি বলেন, সোশ্যাল অ্যাক্টিভিজম বলেন, প্রত্যেকটা জিনিস কঠিন করে ফেলে দিয়ে গেছে ব্যারিস্টার সুমন, ফারাজ করিমের মতো টাউটগুলো। দমন, পীড়ন, নিপীড়ন, গুম, খুন হয়েছে, সেটার বিচার নিশ্চিত করা। এবং সেই জায়গাতে আমার যদি একান্তই ব্যক্তিগত অভিমতকেও জানতে চায়, আমি বলবো এইটা মারাত্মক রূপে তারা ফেইল করেছে। কারণ প্রথম আলোর গতকালের যে আমি একটা খবর দেখেছি, সেই জায়গাতে যেসব আওয়ামী সন্ত্রাসীদের, আমি খুব সচেতনভাবেই সন্ত্রাসী শব্দটা ব্যবহার করছি, যেভাবে তাদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে, তারপরে যদি আমরা বলি যে আমরা বিচার করতে চাই, তাহলে তো এই দুটা জনগণের যে আশা এবং তাদের যে কাজ, সেই কাজের ভেতরে ফারাক দেখা যাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় এই ধরনের একটা অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, আপরাইজিং বলি, যেটাই হোক না কেন, তার পরবর্তীতে দেশের আইন শৃঙ্খলা যেভাবে ঠিক করার দরকার ছিল, আমার কাছে ক্রিটিক্যালি দেখলে মনে হবে সরকার সেই পদক্ষেপটা নেয় নাই। বরং এই সরকারের ভেতরে একটা মনোভাব দেখা যাচ্ছে, তারা কোনো কিছু হলে ছাত্রদেরকে এত বেশি প্রশংসা করছে। প্রশংসা করলে নর্মালি আমাদের মতো বয়সের আমাদের ভালো লাগে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যদি আমি বুঝবার চেষ্টা করি, এত প্রশংসার দরকার নাই। কারণ আপনি যে মুহূর্তে শপথ নিয়েছেন, তারপর থেকে আমরা ডিরেক্ট অ্যাক্ট দেখতে চাই, প্রশংসা আমরা শুনতে চাই না। সেই জায়গাতে ব্যর্থতাটা আছে। এবং সচিবালয় থেকে শুরু করে পুলিশের বিভিন্ন জায়গা থেকে শুরু করে যে ধরনের নিয়োগ বাতিল হওয়ার কথা ছিল, কেন এই সরকার প্রথম দিনই এসে যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে একটা প্রজ্ঞাপন জারি করেই বিগত দিনে যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে বাতিল করে দেওয়া সম্ভব ছিল? সেটা কেন হয় নাই? এখনো কেন ডিসি নিয়োগ হলে 59 জন ডিসি কেন আওয়ামী সন্ত্রাসী ঘরানার হতে হবে? এখনো কেন বাংলাদেশের গোয়েন্দা যে লাইনটা আছে সেটা কেন ক্লিয়ার করা হয় নাই? এখনো কিভাবে দেশে এই যে এক্সট্রা জুডিশিয়াল টর্চার যেটা, সেটা কিভাবে এখনো হচ্ছে? বরং প্রত্যেকটা কাজ করার পরে যদি বারবার করে বলা হয় আমাদের আরো সময় দরকার, আরো সময় দরকার, সময় অনেক ক্ষেত্রে দরকার হতে পারে, ফাইন্যান্সিয়াল ইস্যুতে সময় দরকার হতে পারে, বিভিন্ন পলিসি মেকিং ইস্যুতে, কিন্তু কেন যেন মনে হচ্ছে যেসব জায়গায় আমাদের ধরতক্তা মারপেরেক টাইপ কাজ করার কথা ছিল, সেই জায়গাতে অনেক বেশি মানে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর মতো না, বরং ক্রিটিক্যালি আমি বলতে গেলে বলবো এনজিও চালানোর মতো করে মানুষের দ্বারে দ্বারে যাব, বসবো, নেগোসিয়েট করব, একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। আর ইন দ্য মিন টাইম যারা বিগত দিনের বেনিফিশিয়ারি ছিল তারা কিন্তু সেই সুযোগটা বের করে নিচ্ছে। সো এই জায়গাতে আমি বলবো সরকারকে দেখার জায়গাটা খুবই ক্রিটিক্যাল হওয়াটা উচিত। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি সামান্তা আপু আমার রেসপেক্টেড একজন মানুষ, তার সাথে একটু আর্গু করে তারপর আমি শুরু করি, অবশ্যই রেসপেক্টফুলি। এই জায়গায় আমি মোটামুটি মাস 6 আগে একটা লেখা লিখেছিলাম যে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি বলেন, সোশ্যাল অ্যাক্টিভিজম বলেন, প্রত্যেকটা জিনিস কঠিন করে ফেলে দিয়ে গেছে ব্যারিস্টার সুমন, ফারাজ করিমের মতো টাউটগুলো। এটার কারণ হলো, আপনি কোনো কাজ করবেন, করার আগে বাংলাদেশে এক ধরনের এনজিওবাদ শুরু হয়েছিল যারা বোঝানোর চেষ্টা করত দেশ আমার, দোষ আমার। আরে ভাই, আমার কেন দোষ হবে? আমি ট্যাক্স দিব, আমার টাকায় সরকার চলবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ফাংশনাল থাকবে, দায়বদ্ধতা নিশ্চিত না হলে আমি সরকারকে লায়াবল করব। আমি কেন সব কাজ করতে যাব? যেমন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, আমি প্রশ্নে আসবো, তার আগে এটার ব্যাখ্যা দেওয়াটা জরুরি। আহত মানুষদের তালিকা তৈরির কাজ এটা কি সমন্বয়কদের কাজ বা ছাত্রদের কাজ? অ্যাবসলিউটলি এটা সরকারের কাজ। ডিসি অফিস আছে, ইউনো অফিস আছে। আমি তো দেখতে চাই যে সরকার এটা কেন করে নাই। না করে যখন আমি দেখব নাগরিক কমিটি, এক্স কমিটি, ওয়াই কমিটি, জেড কমিটি, তারা এটা করার চেষ্টা করবে। ইনফ্যাক্ট এই কাজগুলো করার কারণে কি হবে, যখন কোনো আহত মানুষ লেফট আউট থাকবে, আপনি কিন্তু সরকারকে ধরতে পারবেন না। দেখেন, সরকারকে না ধরে তখন র্যান্ডম কেউ একজন এসে সামান্তাপুকে ধরবে, আপনারা তো ব্যর্থ, ছাত্ররা তো ব্যর্থ। সো আমার কাছে মনে হয় আমাদের যে কোনো কাজ, যে কোনো কমিটি, কোনো কিছু করার আগে আমাদের এই ব্যারিস্টার সুমন তত্ত্ব এটা ত্যাগ করা উচিত। এই গিল ট্রিপের ফাঁদে আমাদের পা দেওয়া উচিত না। তারপর আসি যে ওই যে এই সরকারের যে অ্যাকশনের যে কাজগুলো, লিগ্যাল অ্যাকশনের কাজগুলো, ভাইয়া যদিও সচেতনভাবে গণহত্যার কথা বলেছে, কারণ গণহত্যার দিকে গেলে আমাদের জেনোসাইড কনভেনশন একটা আছে, সেটাতে কতদূর কি ফর্মুলেট করা যায় আমি এই টার্মের ব্যাপারে না গিয়ে আমি পার্টিকুলার কয়েকটা ঘটনা উল্লেখ করি। এই বাংলাদেশের লাশের ওপরে উঠে নৃত্য করার যে কালচার, এটা বাংলাদেশে ছিল না। এটা চালু করা হয়েছিল 2006 সালে। আওয়ামী লীগের
চেলামুন্ডারা ওই 2006 সালে লগি বৈঠা আন্দোলন, যারা অনেক ইয়ত মানুষ আছেন হয়তোবা এই জায়গায় আছেন, তারা আওয়ামী রেজিমটাকে 2014 পর থেকে দেখেছেন, কিন্তু 2006 সালে লগি বৈঠা আন্দোলন যেটা হয় সেই জায়গায় কিন্তু মানুষ পিটিয়ে মেরে তারপর নৃত্য করার কালচার আওয়ামী লীগ শুরু করেছিল। তারপর যদি আপনি চলে যান, তারপরে আপনি পাবেন হেফাজতের শাপলা চত্বরের ঘটনা পাবেন, তারপর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি মেরে ফেলার পরে তাদের এলাকায় গিয়ে গণহত্যার কথা আপনি পাবেন। বাইতুল মোকাররমে জাহেদ ভাই খুবই আমার শ্রদ্ধেয় মানুষ, উনি গদি মিডিয়া নামে একজনকে ট্যাগ করেছেন। সো আমি আসলে এই রাগঢাক না রেখে আমি সরাসরি বলি, ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন কবে? মুজিব বর্ষ উদযাপন করার জন্য। বাংলাদেশের সাথে এসেনশিয়ালি যাদের কনফ্লিক্ট আছে, সে আসলো কি করার জন্য? বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনের জন্য। এর চেয়ে বড় হাস্যকর কথাবার্তা আর কিছু হতে পারে না। সেটার যখন প্রতিবাদ করেছিল ছাত্ররা থেকে শুরু করে সাধারণ মানুষ, বাইতুল মোকাররমের ভেতরে ঢুকে দাড়ি ধরে টান দিয়ে মানুষ মেরে ফেলা হয়, পিটিয়ে মানুষ মেরে ফেলে দেওয়া হয়। সো এই ধরনের ঘৃণ্য কাজ ঘটেছে ইলেকশনগুলোর আগে, যে ধরনের ক্র্যাকডাউন করা হয়েছে। অনেকেই বলতে পারেন, জাহেদ ভাই রাইটলি পয়েন্টেড আউট, যে এই আন্দোলন কিন্তু একদিনে আসে নাই। একদিনে যে আসে নাই এর কারণটা হলো, আপনি একটা ওয়াল যদি ভাঙতে থাকেন, আপনি 1 থেকে শুরু করে 99টা ধাক্কা দিলেন, 100 নাম্বার ধাক্কায় গিয়ে যদি ওয়ালটা পড়ে যায়, আপনি বলতে পারেন না যে এই 100 নাম্বার ধাক্কাটাই ওয়ালটা ফেলে দিয়েছে। আপনার প্রত্যেকটি স্ট্রাগলটাকে আমলে নিতে হবে। সো এই সরকার বিডিআর পিলখানার যে ঘটনাটা ঘটেছিল, আমি খুবই ছোট্ট করে যদি বলি, আমি এইটার পরই বর্তমানে কিছু রিসার্চ করছি। এটা করতে গিয়ে নানা মানুষের সাথে কথা বলতে হয়েছে। এই ব্যাপারে আমি একটু সময় নিয়ে আমি একটু ব্রিফ করতে চাই সোফার আমার ফাইন্ডিংস যেটা। তো অনেকের কাছে মনে হতে পারে এইটা বোধহয় র্যান্ডম কোনো ঘটনা ছিল, যে ফেব্রুয়ারির 25 তারিখে হঠাৎ করেই বিজিবির মনে হলো যে তারা তাদের আর্মির অফিসারদের তারা মেরে ফেলবে। ব্যাপারটা এইভাবে হয় নাই। এই জায়গায় দুইটা স্ট্যাটাস বোঝাটা অত্যন্ত জরুরি, যেটা অনেকেই জানেন না। বাংলাদেশের বিজিবি মানে তৎকালীন বিডিআর যেটা ছিল, এটা ছিল প্যারামিলিটারি ফোর্স লিডেড বাই বাংলাদেশ আর্মি। আর ভারতের ওই সাইডে যে বিএসএফ আছে যারা ট্যাকেল করছে, তারা কিন্তু প্যারামিলিটারি না, তারা হলো পুলিশের মতো একটা ফোর্স। সো তাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল বাংলাদেশের এইটা প্যারামিলিটারি ফোর্সের বাইরে গিয়ে সে পুলিশ স্ট্যাটাসে নেমে যাক, এবং এইটার বাধা ছিল আর্মি। সো ডাল ভাত কর্মসূচি নিয়ে অনেক কথা হতে পারে, নানা ধরনের কথা হতে পারে। ওই যে ইলেকশনের কথা, অনেকে এটা বলতে পারে যে কম্পারেটিভলি বেটার ডেমোক্রেটিক ওয়েতে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসে। সেই ইলেকশনটাই কি ফেয়ার ছিল? আমার কথা বলার দরকার নেই। প্রণব মুখার্জি অনেক শ্রদ্ধেয় মানুষ অনেকের, তার বইটাই যদি খুলে কেউ দেখে তাহলে দেখবে প্রণব মুখার্জি নিজেই টেস্টিমনি দিচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য কি ধরনের কর্মসূচি তারা গ্রহণ করেছে। সো এই যে এতগুলো গণহত্যা, বিডিআর গণহত্যার কথা, বিডিআর হত্যাকাণ্ডের কথা যদি বলেন, শাপলা চত্বরের কথা যদি বলেন, 2022 সালের লাস্টে থেকে শুরু করে 23 সালের ক্র্যাকডাউন পর্যন্ত যে কথাটা বলতে পারেন, আপনি লগি বৈঠা আন্দোলনের কথা বলতে পারেন, প্রত্যেকটা ঘটনা যেভাবে বিচার করার কথা ছিল সেভাবে বিচার করা হচ্ছে না। ইনফ্যাক্ট যখন আমি দেখব সেপ্টেম্বর মাসে জাহাঙ্গীর কবির নানক দেশ থেকে বের হয়ে যেতে পারছে, তারপর আপনারা কিসের বিডিআর কার্নেজের বিচার করবেন? সে তো মূল কালপ্রিট। সো এই সরকার যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল, ইনফ্যাক্ট যে কমিশনগুলো করা হচ্ছে নানা জায়গায়, বিচার বিভাগ কি স্বাধীন? শ্রদ্ধেয় মাজদার হোসেন স্যার এই জায়গায় উপস্থিত আছেন। আমি এমন স্বৈরাচারের ডিরেক্ট সহযোগী বিচারপতিদেরকে চিনি যারা এখনো সুপ্রিম কোর্টে বসে আছেন, তাদেরকে আপনি বসে রেখে কিসের বিচার করবেন? সো যে ধরনের স্টেপ নেওয়ার কথা ছিল, ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি মোটেই সন্তুষ্ট না।